অনেকদিন পর অনিরুদ্ধকে দেখে তৃণার মা খুব খুশি হয়ে বললেন, তোকে কতদিন পর দেখলাম, এতদিনে মাসিকে মনে পড়ল? অনিরুদ্ধ মাসিকে জড়িয়ে ধরে বললেন, তোমাদের কথা সব সময় মনে পড়ে। অনেক দিন থেকেই আসবো ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারিনি। তৃণা অনুযোগ করে বলল, ইচ্ছে করলে সময় করে আসা যায়, কিন্তু কেউ যদি আসতে না চায় তখন সময়ের অজুহাত দেখানো হয়। তোমার কাছে সবার জন্য সময় আছে, শুধু আমাদের জন্য সময় নেই। তুই এইভাবে বলছিস কেন? রাগ করো না অনিদা, কিন্তু ভেবে দেখলেই বুঝতে পারবে কথাটা আমি কেন বলেছি। বাবা কদিন টেনশনে ঘুমাতে পারেনি, সেই সময় কি তোমার উচিত ছিল না বাবার পাশে এসে দাঁড়ানো? অনিরুদ্ধ হঠাৎ গম্ভীর হয়ে গেছেন দেখে ট্রিনার মা অনিরুদ্ধর হাত ধরে বললেন, ট্রিনার কথা ধরিস না, ও কখন কি বলে তার ঠিক নেই। আসলে বাবাকে খুব ভালোবাসে তো, তাই একটু কিছু হলেই বাবার জন্য চিন্তা করে। তোরা কথা বল, আমি তোদের জন্য চা নিয়ে আসি। তৃণার বাবা আজ একটু আগে বাড়ি ফিরে এসেছিলেন। অনিরুদ্ধর গলা পেয়ে উনি ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কেমন আছো অনিরুদ্ধ? ভালো আছি, আপনি কেমন আছেন? অনিরুদ্ধর পাশে বসে উনি বললেন, মোটামুটি আছি, তবে কিছুদিন ধরে একটু টেনশনে আছি। আশা করি খুব তাড়াতাড়ি এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবো। অনিরুদ্ধ প্রসঙ্গ পাল্টে বললেন, শুনলাম ট্রিনা আবার নতুন করে খেলা শুরু করেছে, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। ও নতুন করে আবার শুরু করেছে বলে আমরা সবাই খুব খুশি। এতদিন মেয়েটা মন মরা হয়ে ঘুরে বেড়াতো। বাবা মায়ের সামনে যদি মেয়ে দিনের পর দিন মন খারাপ করে ঘুরে বেড়ায়, তাহলে কতটা কষ্ট হয় সেটা বাবা মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। অনিরুদ্ধ কিছু না বলে চুপ করে আছেন দেখে তৃণা জিজ্ঞাসা করল, কি ভাবছো অনিদা? মেয়েকে দিনের পর দিন মন খারাপ করে ঘুরে বেড়াতে দেখলে বাবা মায়ের কতটা কষ্ট হয় সেটা বোঝা হয়তো খুব একটা কঠিন নয়, কিন্তু নিজের মেয়েকে হাসপাতালের বেডের উপরে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখলে একজন মায়ের কেমন অনুভূতি হয় সেটা অনুভব করার ক্ষমতা মনে হয় আমাদের নেই, তাই না মেসোমশাই? মুহূর্তের মধ্যে বাবার মুখটা অসম্ভব গম্ভীর হয়ে গেছে দেখে তৃণা বলল, তুমি কি এখানে তোমার পেশেন্টের সম্পর্কে আলোচনা করবে বলে এসেছো? আমি জানি, আমি শাম্ভবীর ট্রিটমেন্ট করছিলাম বলে তোর অনুযোগের শেষ নেই, তবে ওর কথা আলোচনা করার জন্য আমি এখানে আসিনি, কথাটা এমনি বলেছি। ট্রিনার বাবা জোর করে মুখে হাসি এনে অনিরুদ্ধকে বললেন, ট্রিনার কথাই তুমি কিছু মনে করো না, শাম্ভবীর কারণেই তো আমাকে ক্রাইম ব্রাঞ্চ থেকে ডেকে পাঠিয়েছিল, সেই জন্য ও এভাবে রিয়াক্ট করেছে। অনিরুদ্ধ সোজা হয়ে বসে বললেন, আপনাকে যখন ক্রাইম ব্রাঞ্চ থেকে ডেকে পাঠানো হয়েছিল শাম্ভবী তো তখন হাসপাতালে ভর্তি ছিল, তাহলে ওকে এসবের মধ্যে টেনে আনছেন কেন? ট্রিনা বলল, টেনে আনছি তার কারণ আছে, ও নিশ্চয়ই পুলিশের কাছে বাবার নামে কিছু বলেছে, সেই জন্যই ওর অ্যাক্সিডেন্টের ব্যাপারে বাবার নামটা উঠে এসেছে। এসব তুই কি বলছিস তৃণা? আমি ঠিকই বলেছি, নিজে তো আর জীবনের র্যাকেট হাতে নিতে পারবে না, তাই যে মুহূর্তে শুনেছে আমি আবার নতুন করে শুরু করছি ও সহ্য করতে পারেনি। অনিরুদ্ধ গম্ভীর হয়ে বললেন, তোর খেলায় ফিরে আসার খবরটা ওকে কে দিয়েছে? তুই? আমি কেন দেব? ওর নিশ্চয়ই ওর আঙ্কেলকে বলেছে, আর ওর আঙ্কেল গিয়ে শাম্ভবী বা ওর মাকে বলেছে। খেলার ময়দানে তো আর আমার মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা নেই, শাম্ভবী তাই বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে হারাতে চাইছে। ট্রিনার কথা শুনে রাগ হলেও অনিরুদ্ধ হেসে ফেললেন। ওনাকে হাসতে দেখে তৃণা বলল, তুমি হাসলে কেন? তোকে বোকার মতো কথা বলতে শুনে হাসি পেল। আমি তো তোর দাদা, তাই একটা উপদেশ দিচ্ছি। তুই নিজেকে যতটা দামি বা গুরুত্বপূর্ণ মনে করিস, অন্যের কাছে অতটা নাও হতে পারিস। তোর এই ভুল ধারণা কি করে হলো যে শাম্ভবী তোকে হিংসা করে? এমনও হতে পারে তোর নামটাই ওর মনে নেই। তোর কথা যদি ওর মনে না থাকে তাহলে তো হিংসার করার কোনো প্রশ্নই নেই। ট্রিনা অনুযোগ করে বলল, তুমি আমাকে এভাবে বললে? আমি বলতে চাইনি, তুই বলতে বাধ্য করলি। কথাগুলো কেন বললাম বলতো? হাসপাতালে থাকতে আমি কয়েকবার ওর মুখে সহ খেলোয়াড়দের দু একজনের নাম শুনলেও কখনোই ওকে তোর নাম নিতে শুনিনি। তার মানে তোর কথা ওর মনে নেই। কথাটা তো সত্যি, তুই সেদিন ওর কাছে হেরে গিয়ে এতদিন ধরে ওর প্রতি মনের মধ্যে হিংসা আর ঘৃণা পুষে রেখেছিস, কিন্তু শাম্ভবীর মনে এরকম কিছুই নেই, কারণ ও সেদিন বিজয়ী হয়েছিল। যে বিজয়ী হয় সে সামনের দিকে এগিয়ে যায়, যারা পিছনে পড়ে থাকে তাদের প্রতি তার হিংসা থাকে না।
ট্রিনার মুখে আষাঢ়ের কালো মেঘ নেমে এসেছে দেখে অনিরুদ্ধ উঠে দাঁড়িয়ে বললেন, অনেক অপ্রিয় কথা বলে ফেললাম, আমি এবারে আসি। এই সময় ট্রিনার মা এসে বললেন, ট্রিনা ছেলে মানুষ বলে তুই ওর সঙ্গে ছেলে মানুষই করবি, চা খেয়ে তবে যাবি। এই সময় চলে গেলে মাসি রাগ করবেন ভেবে অনিরুদ্ধ বসে পড়লেন। চা খাওয়ার সময় সবাই চুপ করেছিল। নীরবতা ভেঙে ট্রিনার বাবা জিজ্ঞাসা করলেন, খবরে দেখাচ্ছিল শাম্ভবী বসু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু ওকে নিয়ে ওর মা কোথায় গেছে কেউ জানে না, তুমি জানো? চায়ের কাপ নামিয়ে রেখে অনিরুদ্ধ বললেন, আমি কি করে জানবো? আমি ভেবেছিলাম তুমি হয়তো জানো, কারণ তুমিও ট্রিটমেন্টের দায়িত্বে ছিলে। ট্রিটমেন্ট করলেই কি আর বাড়ির খবর রাখতে হয়? তা হয় না। শাম্ভবী নিশ্চয়ই আবার চেক আপ করতে আসবে। চেক আপ করতে এলে করব, কিন্তু কোনো পেশেন্ট কোথায় থাকে এত কিছু জানার মতো আগ্রহ বা সময় কোনোটাই আমার নেই। ও কি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? হ্যাঁ। ট্রিনার মা বললেন, তাহলে মনে হয় মায়ের সাথে আশ্রমে ফিরে গেছে, এছাড়া আর কোথায় যাবে? ট্রিনা বাঁকাভাবে হেসে বলল, এটা ঠিক বলেছ মা, ও আশ্রমেই ফিরে গেছে, যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে, এছাড়া আর মুখ লুকানোর জায়গা কোথায় আছে ওর? তবে যেদিন আমি চ্যাম্পিয়ন হব সেদিন ওর সামনাসামনি হব। ও একবার আমাকে হারালেও আমি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই জন্মেছি এটা ওকে বুঝিয়ে আসব। ট্রিনার বাবা বললেন, তুই ভাবিস না, এবারে তোর সব স্বপ্ন পূরণ হবে, শুধু মন দিয়ে প্র্যাকটিস কর। অবশিষ্ট চাটুকু অনিরুদ্ধর কেমন যেন তেতো মনে হচ্ছিল, তাই উঠে দাঁড়িয়ে বললেন, অনেক দেরি হয়ে গেল, আমি এবারে আসি। মাসির বাড়ি থেকে বেরিয়ে অনিরুদ্ধর মুড পুরো বিগড়ে গিয়েছিল। এরকম জানলে আজ এখানে আসতেন না। খেলায় তো হার জিত আছেই, একজন হারে বলেই তো আর একজন জেতে। যে মেয়ে একটা হার মেনে নিতে না পেরে মনে এতটা হিংসা পুষে রাখে, সে কি করে আগামী দিনে এগিয়ে যাবে? ব্যক্তিগত যোগ্যতাই যেখানে শেষ কথা, সেখানে পরস্পরের প্রতি এত হিংসা, এত ঘৃণা কেন? বাবা আর মা বসার ঘরে বসে কথা বলছেন বলে শাম্ভবী নিজের ঘর থেকে বাইরে বার হয়নি। কেউ যদি না খায় তাহলে পাপড়ি চাট নষ্ট হয়ে যাবে ভেবেই ও খেয়েছে, না হলে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তাই বলে কেউ যদি মনে করে ও তার সঙ্গে ভাব করতে চাইছে, তাহলে ভুল ভাবছে। কেউ কিছু জিজ্ঞাসা না করলেও শাম্ভবী নিজের পাপড়ি চাট খাওয়ার সপক্ষে নিজেই নানান যুক্তি দেখাচ্ছিল। এই সময় ড্রেসিং টেবিলের উপরে মায়ের মোবাইলটা চোখে পড়লে হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে এমনি ঘেঁটে ঘেঁটে দেখছিল। হঠাৎ অনিরুদ্ধর নামটা সামনে এলে কী ভেবে অনিরুদ্ধকে কল করে ফেলল। মনে একরাশ বিরক্তি নিয়ে অনিরুদ্ধ গাড়ি চালাচ্ছিলেন। এই সময় মোবাইল বেজে উঠলে ভাবলেন ওনার মা কল করেছেন। কল রিসিভ করব না ভেবেও কি মনে করে মোবাইলটা হাতে নিয়ে উর্মিলার নাম্বার দেখে ভাবলেন উনি কোনো দরকারে ফোন করেছেন। তাই গাড়িটা একটু সাইড করে দাঁড় করিয়ে কল রিসিভ করে বললেন, হ্যাঁ বলুন। কেউ উত্তর দিচ্ছে না দেখে অনিরুদ্ধ বললেন, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন না? ওপাশ থেকে খুব আস্তে শাম্ভবীর গলা শোনা গেল, হ্যালো, আমি বলছি। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর অনিরুদ্ধ ব্যাপারটা আন্দাজ করে হাসি চেপে বললেন, নিজের কাছে তো সবাই আমি, নাম না বললে কি করে জানবো এই আমিটাকে? উত্তর না দিয়ে ওদিক থেকে কল কেটে দেওয়া হলে অনিরুদ্ধ ভুরু কুঁচকে কয়েক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে থেকে বললেন, কল কেটে দিল, ঠিক আছে, কাল তো দেখা হবে। আমাকে ফোন করেও কথা না বলে কেন কেটে দিল সেটার উত্তর না নিয়ে আমি ছাড়ব না। ছোট্ট একটা ফোন কল যে মনের সমস্ত তিক্ততা দূর করে দিতে পারে সেটা অনুভব করে অনিরুদ্ধর ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। আজ অনেক দিন পর মনের দরজায় ভালো লাগার আলতো ছোঁয়া অনিরুদ্ধর মনের মধ্যে জমে থাকা বরফের চাদর সরিয়ে আগামী দিনের বসন্তের সূচনা করে গেল। রাতে খেতে বসার সময় আদিত্য মেয়ের পাশের চেয়ারে বসার আগে জিজ্ঞাসা করলেন, আমি কি এখানে বসবো? শাম্ভবী যেন ওনার কথা শুনতে পায়নি এরকম ভাব করে থালার উপরে একটা চামচ নিয়ে নানা রকম কসরত করতে গেলে চামচটা ছিটকে নিচে পড়ে গেল। আদিত্য তাড়াতাড়ি নিচু হয়ে চামচটা তুলতে গেলে উর্মিলা বললেন, তোমাকে চামচ তুলতে কে বলেছে? যে ফেলেছে সে তুলবে। শাম্ভবী নিচু হয়ে চামচটা তুলে বলল, আমি নিজের কাজ নিজে করতে পারি, কাউকে হেল্প করতে বলিনি। সেটা আমরা জানি, কিন্তু চামচটা হঠাৎ থালা থেকে লাফ মারল কেন? সেটা আমি কি করে জানবো? আদিত্য আবার জিজ্ঞাসা করলেন, আমি কি এখানে বসবো?
উর্মিলা প্রায় ধমক দিয়ে বললেন, একই কথা বারবার জিজ্ঞাসা করছো কেন? বসার জন্য কি ওর পারমিশন লাগবে? তোমরা দুটোই সমান, যত সব দেখলে রাগ উঠে যায়। বাবা আর মেয়ে আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করলে উর্মিলা হাসি চেপে দুজনের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। একজন 20 বছর আগের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভয়ে মেয়ের কাছে স্বাভাবিক হতে পারছেন না। আর একজন ছোট থেকে জমানো অভিমান দেখানোর সুযোগ পেয়ে একটাও সুযোগ হাতছাড়া করতে চাইছে না। বাচ্চাদের মতো নিজের দিকে মনোযোগ আকর্ষণ করার যত রকম উপায় আছে সব কিছু প্রয়োগ করতে চাইছে, কিন্তু সরাসরি কিছু বলছে না। মানে ওর ইচ্ছা বিশেষ কেউ ওকে একটু বেশি গুরুত্ব দিক, কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে কেউ ওর সঙ্গে কথা বলল কি বলল না তাতে ওর কিচ্ছু যায় আসে না। খাওয়া শেষ হতে মেয়েকে উঠে যেতে দেখে আদিত্য বললেন, আমার স্কুলের এক দাদা আগে ব্যাডমিন্টন খেলতেন, অনেক দিন ন্যাশনাল টিমে খেলেছিলেন, কিন্তু বারবার খেলার দুনিয়ায় নোংরা রাজনীতির শিকার হয়ে অভিমান করে সব ছেড়ে এক প্রকার অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন বলা যায়। ওখানে ওনার একটা একাডেমি আছে। গতকাল আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, উনি আগামীকাল আমাদের এখানে আসছেন। শাম্ভবী দাঁড়িয়ে কথাগুলো শোনার পর কিছু না বলে চলে যাচ্ছে দেখে আদিত্য বললেন, তোকে কয়েকবার দাদার কথা বলেছিলাম, কমলেশ দত্ত, নামটা মনে আছে? শাম্ভবী দেওয়ালের দিকে তাকিয়ে বলল, মায়ের মতো আমি সহজে কোনো কিছু ভুলি না। তারপর হাত ধুয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে দেখে উর্মিলা বললেন, এই দাঁড়া। মেয়েকে দাঁড়িয়ে যেতে দেখে উর্মিলা বললেন, তোর কমলেশ জেঠু অনেক দূর থেকে আসছেন শুধু তোর জন্য। ওনার সামনে যদি কোনো রকম বেয়াদবি করিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। এই কথাটা শুনে শাম্ভবী হঠাৎ বাচ্চাদের মতো কেঁদে ফেলে বলতে শুরু করলো, হ্যাঁ আমি তো খুব খারাপ, সবার সঙ্গে খারাপ ব্যবহার করি। হাসপাতাল থেকে আসার পর অর্চি দাদা ছাড়া আর কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলেনি। সুযোগ পেলে সবাই আমাকে বুকে যাচ্ছে। এর থেকে আমি যদি হাসপাতালে থাকতাম ভালো হতো। শাম্ভবী যে হঠাৎ করে কেঁদে ফেলবে এটা উর্মিলা বা আদিত্য ভাবতেও পারেননি, তাই দুজনেই অবাক হয়ে গেলেন। উর্মিলা বললেন, আমি তোকে এখন একটু বকেছি, এছাড়া তো আর কিছু বলিনি। আর সবাই তোকে কখন বকলো? তোর বাবা তো নিজেই বকা খাওয়ার ভয়ে তোর থেকে দূরে দূরে থাকছে। বাবার দিকে একবার দেখে শাম্ভবী নিজের ঘরে চলে গেলে আদিত্য বললেন, তুমি ওকে বকতে গেলে কেন? জানোই তো ও এখন একটু কিছু হলেই ওভার রিয়াক্ট করছে। তুমি কতটা চেনো ওকে? যেটুকু চিনি তাতে ওকে বেশ বাধ্য মেয়ে বলেই জানি। আমার সব কথা শুনতো, কখনো মুখের উপরে একটা কথা বলেনি। এখন একটু রাগ করে আছে বলে এরকম করছে। ও, আদিত্য স্যারের কাছে বাধ্য ভালো মানুষ হয়েছিল বলে বাবা মায়ের কাছে সেরকম থাকবে না? তাই আগের কথা ভুলে যাও। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। কতটা জেদি আর বদমাইশ তুমি কল্পনাও করতে পারবে না। এখন যা করছে তোমার মনোযোগ নেওয়ার জন্য করছে, তা তো একটু করবেই। উর্মিলা ওনার দিকে তাকিয়ে আছেন দেখে আদিত্য বললেন, একটা কথা বলবো? তুমি এখন সব কিছুর জন্য মেয়ে আর বউয়ের পারমিশন নেবে? এছাড়া আর কি করব বলো? মেয়ে তো ভালো করে কথাই বলছে না, আর মেয়ের মাকে আগের সঙ্গে ঠিক মেলাতে পারছি না। আগে কত শান্ত ছিল, আর এখন? এখন কি? কিছু না। না বলো, আমি একটু দেখে আসবো ও কি করছে। এটাও আমি বলে দেব? আদিত্য মেয়ের সঙ্গে কথা বলতে গেলে উর্মিলা নিজের মনে হেসে থালাগুলো তুলে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। আদিত্য মেয়ের ঘরের সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি আসবো? ভিতর থেকে কোনো উত্তর না পেয়ে আদিত্য মেয়ের কাছে গিয়ে বললেন, কাল কমলেশদা আমাদের এখানে আসছেন শুধু তোর জন্য। আমার মতে তোর কোচ হিসেবে ওনার থেকে যোগ্য আর কেউ হতে পারেন না। শাম্ভবী নখ খুঁড়তে খুঁড়তে বলল, এই মুহূর্তে আমি খেলার মতো অবস্থায় নেই। সেটা আমি জানি। আমি চাই তোরা পরস্পরের সঙ্গে একবার কথা বল। দাদা নিশ্চয়ই বলতে পারবেন তুই কতদিনে আবার নতুন করে শুরু করতে পারবি। ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে আমার পক্ষে ততটাই কঠিন। আমি এখনও ডান হাতে ঠিকমতো সব কিছু করতে পারি না, সেখানে র্যাকেট ধরবো কী করে? অভ্যাস করলে সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হবে? সবাই আমাকে বোঝাতে চাইছে আমি সুস্থ হয়ে গেছি, ইচ্ছা করলে সব পারবো, কিন্তু আমি জানি আমি সুস্থ নই। আমার কতটা কষ্ট হয় কাউকে বোঝাতে পারি না। কখনো কখনো সারা শরীর কাঁপতে থাকে, শিরায় শিরায় অসহ্য যন্ত্রণা হয়। নিজের শরীরের উপরে যার ব্যালেন্স নেই সে কি করে আগের মতো স্বপ্ন দেখবে? কথাগুলো বলতে বলতে ওর গলা কেঁপে গেছে দেখে
আদিত্য ওর মাথায় হাত বুলিয়ে বললেন, তোর কষ্ট কিছুটা হলেও আমরা বুঝি, তবে আমরা তো তোর বাবা মা, তাই তোর জন্য নতুন করে স্বপ্ন দেখি। আমাদের বিশ্বাস তুই আমাদের সবার স্বপ্ন সত্যি করবি। শাম্ভবী এবারে আর বাবার হাত সরিয়ে দিল না, মাথা নিচু করে কাঁদতে শুরু করে দিল। কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকার পর আদিত্যকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে।